আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কচুরমুখী রেসিপি। কচুরমুখী তো অনেকে অনেকভাবে খেয়ে থাকেন, তবে এভাবে কচুরমুখীর ঝোল যদি তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে কচুরমুখী পাওয়া যায়, আর কচুরমুখী দিয়ে পাতলা স্বাস্থ্যকর রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তার জন্য লাগছে এখানে কচুরমুখী। আমরা বাংলাদেশে সাধারণত কচুমুখী বলি, অনেকে ঘাটি কচু বা বই কচু বা কচুর ছড়া বিভিন্ন নামে এটাকে চেনে। তো আমরা কচুমুখী বলি। তো কচুমুখীগুলো কিন্তু সাধারণত এই কচুমুখীগুলো কিছুদিন রাখার পর দেখবেন চামড়াগুলো এত আলগা হয়ে যাবে যে এরকম আঙ্গুল দিয়ে চাপ দিলেই উঠে যাবে। তো এরকম করে কিন্তু খুব সহজে কচুমুখীগুলোকে পরিষ্কার করা যায়। তো কচুমুখীগুলো অফ ক্যামেরাতে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। তো বেশি বড় যেগুলো সেগুলো মাঝখানে ফালি করেছি, আর তাছাড়া এরকম 2 ফালি করে নিয়েছি। তো তার সঙ্গে লাগছে আমার কিছু চিংড়ি মাছের খোসাগুলো আমি ছড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। তো এখন রান্না করতে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, দিয়ে আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা কচুমুখীগুলো দিয়ে দিলাম। আমি এখানে আমার পরিবারের সংখ্যা বুঝে কচুমুখী রান্না করছি, আপনারা আপনাদের পরিবারের সংখ্যা বুঝে কচুমুখী এখানে নিতে পারেন। তো এখানে লবণ আর হলুদ দিয়ে কচুমুখীটাকে লাল লাল করে ভেজে নিব। এখানে আর অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। কচুমুখীগুলো এভাবে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। একটু কালার আসা পর্যন্ত এই কচুমুখীটাকে ফ্রাই করে নিব। একসঙ্গে রাখার কারণে একটার উপর আরেকটা লেগে গিয়েছে, তো সেটাকে আমি চেষ্টা করছিলাম আলাদা করে নেওয়ার জন্য। তো এই যে এখন এইভাবে একটু খুন্তির সাহায্যে চাপ দিলে অবশ্য আলাদা হয়ে যাবে। তো এখন এগুলোকে আমি এভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। হলুদ দেওয়ার কারণে একটু লেগে ধরছে, তো সমস্যা নেই, কিছুক্ষণ জাল করলে এটা ঠিক হয়ে যাবে। আপনারা হয়তো অনেক মাছ দিয়ে কচুমুখী রান্না করে খান, তবে যারা কখনো চিংড়ি মাছ দিয়ে এভাবে কচুমুখী রান্না করে খাননি তারা খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তো বিভিন্ন আশেপাশে থেকে সাউন্ড আসছে, প্লিজ স্কিপ করে যাবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কচুমুখীগুলোকে উঠিয়ে নিয়ে আমি এখন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দেওয়ার পরে এগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। যে পর্যন্ত পেঁয়াজ রসুনের কালার আসেনি সেই পর্যন্ত কিন্তু আমার পেঁয়াজ রসুনগুলোকে নেড়ে চেড়ে কালার নিয়ে আসতে হবে। এখানে আমি লবণ ব্যবহার করব কাঁচামরিচ আর পেঁয়াজটাকে দ্রুত সফট করার জন্য। এই যে এখানে আমি লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে লবণের প্রয়োজন হলে লবণটা চেক করে দেখে আবারও লবণ ব্যবহার করব। এখানে আমি এখন আদা রসুন বাটাও দিয়ে দিব 1 চামচের মতো। অতিরিক্ত মশলা এখানে দিব না, কম মশলায় এই রেসিপিটি তৈরি করেছিলাম। একদম স্বাস্থ্যকর একটি রেসিপি। গরমের দিনে বিভিন্ন খাবার খেতে ভালো লাগে না, তবে এরকম কিছু স্বাস্থ্যকর রেসিপি যদি তৈরি করে খেতে পারেন তাহলে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুবই ভালো। তো ফ্রোজিং করে রাখা ছিল আদা রসুন বাটাটা, যার জন্য একটু গলতে সময় লাগছে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখবেন গলে যাবে। আমি আসলে যে জায়গাতে থাকি সেখানে গ্রামের মতো অনেকটাই ভেতরটাতে, যার কারণে একটু মুরগির শব্দ আসছে। তো এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে, হলুদ 1 চামচ আর মরিচের গুঁড়া 1 চামচ দিলাম। যেহেতু আমার তরকারির পরিমাণটা কম, যার জন্য কম মশলা এখানে ব্যবহার করেছি। তো এখন একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে, নিয়ে এখানে
কষানোর জন্য পানি দিয়ে দেব। মশলাটাকে না কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি পানি দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য পানিটা কিন্তু এখানে ব্যবহার করেছি। আর আমি পুরো রান্নাটায় গরম পানিতে ব্যবহার করেছিলাম। কচুমুখিতে ঠান্ডা পানি দিলে কিন্তু ভালো সেদ্ধ হতে চায় না, যার কারণে গরম পানি এখানে ব্যবহার করেছিলাম। তো এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা কচুমুখিগুলো দিয়ে দিব। তার আগে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আলাদা করে ফ্রাই করে নেওয়ার কোনো দরকার নেই। এভাবে এই মশলাটা যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যায় একদম। এখন আমি কচুমুখিগুলো এখানে দিয়ে দিব। কচুমুখিগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে 5-7 মিনিট। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন যারা নতুন আছেন। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিয়েছিলাম। এখন আবারও ঢাকনা উঠিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। কচুমুখি আমি আলাদা করে পানি দিয়ে কষিয়ে নিলাম না, এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষানোর যে মশলাগুলো ছিল তার সঙ্গে কষিয়ে নিলাম। আর এখন আমি ঝোলের জন্য পানি দিব। এখানে গরম পানি দিচ্ছি, আর ঝোলের জন্য পানিটা আমি এখানে একটু বেশি করেই দিব। এতে করে কচুমুখিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। তো এই যে কচুমুখিটা আমার বলক চলে এসেছে। এখন আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় জাল করে নিতে হবে। এখন ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন, পানির পরিমাণটা কিন্তু একদম কমে এসেছে। আমি এখন এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। তার আগে একটু কচুমুখিগুলো চেক করে দেখছি কি পরিমাণ সেদ্ধ হয়েছে। তবে একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। কচুমুখিগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে 100% সেদ্ধ হবে। এই যে এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া না দিলে আমার তরকারি ভালো লাগে না খেতে, যার জন্য আমি সব তরকারিতেই ঝোল তরকারিগুলোতে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করি। তো এখন এভাবে নেড়েচেড়ে আমি চুলাটাকে বন্ধ করেই এখানে চুলার উপরটাই রাখবো, যেহেতু কারেন্টের চুলা। আর কারেন্টের চুলায় চুলা বন্ধ করে দেওয়ার পরে অনেক সময় হিট থাকে, যার জন্য আমি এভাবে কিছু সময় রেখে দিয়েছিলাম। এই যে এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি তরকারির ফাইনাল লুক। আমি আরেকটু ঠান্ডা করে আলাদা করে পরিবেশন করে নিব। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে ঝোলটা। পাতলা ঝোল, এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে গরম গরম ভাতের সঙ্গে। তো এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।